সরকার গঠনের মাত্র ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল এনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর বন্টন করা হয়েছে। শুভ সকাল। সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি dinajpurtv.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। মন্ত্রিসভায় প্রথম রদবদল, নতুনদের মাঝে দপ্তর বন্টন সম্পন্ন। আনুষ্ঠানিকভাবে আজ বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে বলে জানালো ভারত। সামরিক কৌশল প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক রূপ নিচ্ছে বলে ইরানের হুঁশিয়ারি এবং জনসম্মুখে বোরকা ও মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন আইন জারি করল পর্তুগাল। রাতের নীরবতা ভেঙে নতুন দিনের সূচনা লগ্নে চলুন সরাসরি চোখ রাখা যাক খবরের বিস্তারিত পর্বে। সরকারের নির্বাহী বিভাগের কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর রাতেই বন্টন করা হয়েছে তাদের নির্দিষ্ট দায়িত্ব ও মন্ত্রণালয়ে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর শূন্যপদে আব্দুল মঈন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পদোন্নতি পেয়ে রাশিদুজ্জামান মিল্লাত বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এই মন্ত্রণালয়ের পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাচিং প্রুজেরি। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থকে, যেখানে পূর্বে থাকা জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন মোহাম্মদ শামীম কায়সার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাশাপাশি পূর্বের দায়িত্বে থাকা শামা ওবায়দ ইসলাম বহাল থাকায় এই মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক পরিবর্তনের খবরের পর এবার দৃষ্টি দেওয়া যাক দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের আনুষ্ঠানিকতায়। শপথ গ্রহণের পর আজ সকালে আনুষ্ঠানিকভাবে নিজ দাপ্তরিক ও আনুষ্ঠানিক বাসভবনে প্রবেশ করেছেন দেশের নতুন রাষ্ট্রপতি। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকালে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবে। বঙ্গভবনের তোরণ দ্বারে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাকে অভ্যর্থনা জানিয়ে মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রপ্রধানকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করবে। সালাম গ্রহণ ও আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি নিজ কার্যালয়ে প্রবেশ করে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রমের সূচনা করবেন। আইনসভায় ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হওয়ার পর সংসদীয় প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ইতোমধ্যেই দলীয় সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নিয়েছেন, যার মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের কথা উন্মুক্ত হয়েছে। জাতীয় খবরের ধারাবাহিকতায় শেষে এবার নজর দেওয়া যাক দ্বিপাক্ষিক কূটনীতিকের দিকে। অভিন্ন নদীর পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে প্রতিবেশী দেশটির সাথে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে বলে জানানো হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী এই ঐতিহাসিক চুক্তির সব দিক যৌথ নদী কমিশনের কাঠামোর আওতায় নিয়মিত তদারকি করা হচ্ছে। চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ ভাগে পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে উভয় দেশের প্রযুক্তিগত কমিটিগুলোর মধ্যে ধারাবাহিক বৈঠক ও যোগাযোগ অব্যাহত রয়েছে। ফারাক্কা বাঁধ পয়েন্টে শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগির নিয়মাবলী কার্যকর রাখার পাশাপাশি সীমান্তবর্তী অভিন্ন নদীগুলোর সার্বিক প্রবাহ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে দুই দেশের পানি সম্পদ বন্টন ও দীর্ঘমেয়াদী নদী ব্যবস্থাপনার ভবিষ্যৎ নির্ধারণে এই কারিগরি আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের আলোচনায় এবার মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ। যে কোনো বৈদেশিক হামলার জবাবে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে প্রতিরক্ষা কৌশল বদলে আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এই খবরের বিস্তারিত থাকছে আসন্ন প্রতিবেদনে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন যে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতগুলোর বাস্তব অভিজ্ঞতা মূল্যায়ন করে তাদের কৌশলগত নীতিতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে এর অর্থ কোনো দেশের বিরুদ্ধে আগাম আক্রমণ চালানো নয়।
বরং দেশের সার্বভৌমত্বে আঘাত এলে আগের চেয়ে বহুগুণ বেশি শক্তিতে বিধ্বংসী পাল্টা আঘাত হানা হবে। তিনি দাবি করেন, অতীত সংঘাতে ক্ষতিগ্রস্ত সরঞ্জামাদি মেরামত করে বহরে অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এছাড়া আঞ্চলিক কিছু দেশের পারস্পরিক প্রতিরক্ষা অংশীদারিত্বকে মধ্যপ্রাচ্যে বহিরাগত শক্তির প্রভাব কমে আসার স্পষ্ট লক্ষণ হিসেবে চিহ্নিত করেছে তেহরান। খবরের শেষান্তে থাকছে ইউরোপের একটি আইনি সিদ্ধান্তের খবর। নিরাপত্তা ও নাগরিক পরিচয় নিশ্চিত করার যুক্তি দেখিয়ে জনসম্মুখে বোরকা এবং মুখ ঢেকে রাখা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে কঠোর আইন প্রণয়ন করেছে পর্তুগিজ প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশটির প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে কার্যকর হওয়া এই নতুন বিধানে বলা হয়েছে, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন, পেশাগত দায়িত্ব বা চরম আবহাওয়া ব্যতীত জনসম্মুখে মুখ বা পরিচয় ঢেকে রাখা যাবে না। তবে ধর্মীয় উপাসনালয় এবং আকাশযানের অভ্যন্তরে এই বাধ্যবাধকতা শিথিল রাখা হয়েছে। আইন অমান্যকারীদের ক্ষেত্রে 150 থেকে শুরু করে 3000 ইউরো পর্যন্ত জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে। সরকারের দাবি, সামাজিক যোগাযোগ সহজ ও স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ। তবে দেশটির রাজনৈতিক অঙ্গনে বামপন্থী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে এই আইনের বিরুদ্ধে বিতর্ক ও অসন্তোষ প্রকাশ করেছে। সারাদিনের সর্বশেষ খবরের সঠিক ও দ্রুত আপডেটের জন্য দিনাজপুরtv.com এর সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।